চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আগুনে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও একজন। বৃহস্পতিবার রাতে রিজওয়ান কমপ্লেক্সে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায় রাত ১:৩০টার দিকে মার্কেটের ব্রাদার্স টেলিকম নামের একটি দোকান থেকে এই আগুন লাগে, পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। ৪ ঘন্টা পর ভোর ৫:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে ঘটনাস্থলে মারা যায় একজন। শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান আরও ২ জন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। একটা দোকান বেশি ক্ষতিগ্রস্ত, যে দোকানটা উৎস আর কি, সে ব্রাদার্স টেলিকম, এখান থেকে মূল আগুনের সূত্রপাত, এবং তার আশেপাশে আরো ২-৩টা দোকান ক্ষতিগ্রস্ত, ৩-৪টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির রিজার্ভার এবং এই আপনার কিছু ভেন্টিলেশন সিস্টেম করার জন্য, এই আপনারা বোঝেন এই একটার সাথে আরেকটা লিঙ্ক, একটার সাথে একটা, যার জন্য এই ধোয়ার জন্য এখানে ঢুকতে পারে না, কারণ ধোয়া বাইরে হওয়ার কোনো রাস্তা নেই। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী অনুপম শীল, যাচ্ছে তার কাছে। অনুপম, সকাল থেকে আপনি আমাদেরকে সর্বশেষ অবস্থান জানাচ্ছিলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিচয় পাওয়া গেছে কিনা এবং হাসপাতালে যিনি ভর্তি ছিলেন তার আসলে সর্বশেষ শারীরিক অবস্থা কি? যারা নিহত হয়েছেন তাদের মধ্যে ২ জনের পরিচয় আমরা পেয়েছি। তাদের একজনের নাম শাহেদ, আরেকজনের নাম রিজওয়ান, এবং এরা দুইজনই এখানকার যে মোবাইল অ্যাক্সেসরিজের দোকান আছে সেই দোকানগুলোর কর্মচারী। তারা মূলত এই ভবনটি, যেটি ৮তলা ভবন, এটি যদিও দোতলা আগুন লেগেছে, তারা উপরের তলাগুলোতে ব্যাচেলর থাকতেন, এবং এখানে মূলত ফায়ার সার্ভিস যেটি বলছে যে তারা ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আসলে একটু দেখাতে চাই যে এখানে যে অবস্থা দেখা যাচ্ছে, অর্থাৎ দুটি ভবন পাশাপাশি, এবং এখন এই মুহূর্তে ৯টা বাজে এবং দিনের ঝকঝকে আলো, কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে বাইরের রোদ বা বাইরের সূর্যের আলো এই জায়গাগুলোতে এসে পৌঁছায় না। এবং এই পরিস্থিতি রিয়াজউদ্দিন বাজারে কিন্তু অনেকগুলো মার্কেটের এই একদম লাগোয়া, এবং তারা এক মার্কেট আরেকটি মার্কেটের একেবারে গায়ের সাথে লাগানো, এবং এই প্রেক্ষাপটে আসলে বুঝতেই পাচ্ছেন যে এই যে জায়গাটিতে আগুন লেগেছে সেখান থেকে ধোঁয়া বের হওয়ার আসলে ওই অর্থে কোনো সুযোগ নেই, এবং এর ফলে আসলে ধোঁয়ায় দম বন্ধ হয়েই তারা মৃত্যুবরণ করেছেন। আর আহত যিনি আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, তার শারীরিক অবস্থাও মোটামুটি স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছে চিকিৎসক। যদিও এখন এই মুহূর্তে এখানে ফায়ার সার্ভিসের কোনো লোকজন নেই, তারা এখান থেকে আগুন নেভানোর পর চলে গেছে। সকাল 5:30টার দিকে মূলত এই আগুনটি নেভানো হয়, এবং দেখতে পাচ্ছেন যেহেতু এখানে পুরো মার্কেটটি বা পুরো এলাকাটি মূলত মোবাইল অ্যাক্সেসরিজ, বিভিন্ন মোবাইল বা মোবাইল সেটের দোকান, স্বভাবতই এটির নিরাপত্তাজনিত একটি বিষয় আছে, সেজন্য আসলে মার্কেটটি এখন বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এরকম দুর্ঘটনা এখানে হরহামেশা ঘটে, এবং তবে মৃত্যু বা এই বিষয়গুলো এই প্রতিবারই আমরা দেখি যে এই ধরনের একটি ঘটনার পরে নানা আলোচনা তৈরি হয়, সেটি নিয়ে তোড়জোড় তৈরি হয়, সংশ্লিষ্ট প্রশাসনের বা যারা অনুমোদনকারী প্রতিষ্ঠান আছে তাদের এক ধরনের আলোচনা তৈরি হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে এরপর কয়েকদিন পরে কিন্তু আবার যথারীতি আগের অবস্থায় ফেরত যায় সবকিছু। এখানে যারা দোকানদার আছেন, যারা দোকানের কর্মচারী আছেন, তারা বলছেন যে অত্যন্ত আতঙ্কের মধ্যে তারা মূলত এখানে অবস্থান করেন। অনেকটা পেটের দায়ে তারা মূলত এই জায়গাগুলোতে এইভাবে থাকেন। এই যে মার্কেটগুলো আছে সেগুলো আসলে কতটা নিয়ম মেনে তৈরি করা হয়েছে সেটি নিয়েও প্রশ্ন আছে। পাশাপাশি এখানে অগ্নি নির্বাপন ব্যবস্থার ওই অর্থে কোনো ধরনের ব্যবস্থাপনা নেই, এবং এখানে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যেটি বলছে, তারা বারবার এখানে একটি ফায়ার রিজার্ভার বানানোর জন্য এই মার্কেট কর্তৃপক্ষকে বা এখানে যে সমস্ত বণিক সমিতি আছে তাদেরকে অনুরোধ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত সেটির কোনো পজিটিভ কোনো ফলাফল পাওয়া যায়নি। সবকিছু মিলিয়ে একটি মহা বিপদের মধ্যে, সংকটের মধ্যে এখানকার ব্যবসায়ীরা আছেন, এই মার্কেটগুলো আছে, অর্থাৎ এখানে যারা ক্রেতারা আছেন তারাও কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদে পড়তে পারেন, এরকম একটি বিষয় এখানে রয়েছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। বিয়ের নামে চীনে পাচার হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটির পাহাড়ি তরুণীরা। গড়ে উঠেছে শক্তিশালী পাচারকারী চক্র, যা পাহাড় থেকে ঢাকা পর্যন্ত বিস্তৃত। এক তরুণের জন্য দালালরা নেয় 15 থেকে 20 লাখ টাকা। বহু বছর এক সন্তান নীতি কার্যকর থাকায় চীনে বিয়ের পাত্র সংকট, তাই চেহারা ও খাদ্যাভ্যাসে মিল থাকায় বাংলাদেশি পাহাড়ি মেয়েরা চীনে সমাদৃত। পার্বত্য জেলা খাগড়াছড়ির প্রত্যন্ত অঞ্চল পানছড়ি।
এই বাড়ির 15 বছরের এক উপজাতি কিশোরী হঠাৎ নিখোঁজ। দুশ্চিন্তায় তার পরিবার। মই তোমারে ঠেঙা দিবা দিন মোহঙ্গা তুই নজে আমার ঠেঙা হাই ন পড়িব আমার ন লাগিব হঙ্গা ঠেঙা। নিখোঁজ কিশোরীর বোন জানান তার ছোট বোন পাচারকারীদের খপ্পরে পড়েছে। চীনে পাচারের উদ্দেশ্যে তাকে ঢাকায় বন্দি করে রাখা হয়েছে। তো আমি যখন ওনারে বললাম যে তুমি এখন কই আসো, ও আমাকে বললো যে হচ্ছে আমি ঢাকায় আছি। তো আমি বলছি লোকেশন কোথায়, ও তো লোকেশন আমাকে বলতে পারতেছে না। অভিযোগ পেয়ে পুলিশ ঢাকার উত্তরার এই বাড়ি থেকে কিশোরীকে উদ্ধার করে, গ্রেফতার করে পাচার চক্রের অন্যতম সুমি চাকমা ও চাইনিজ নাগরিক শাও সোহকে। এই কিশোরীকে আইফোন ও নগদ টাকার লোভ দেখিয়ে ঢাকার ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিচয় গোপন করে রাখা হয় আরও কয়েকজন কিশোরীকে। ওইখানে গিয়ে আমি জানি যে মানে মেয়ে পাচার করে, ওইগুলা জানছি। তারপরে লুকিয়ে ফোনটা নিয়ে আমার দিদিকে বলে দিছি। এভাবে গত 10 বছরে প্রায় 8,000 উপজাতি তরুণী চীনে পাচার হয়েছে বলে তথ্য মিলেছে। ঘটনাগুলো যেন না ঘটে সেই জন্য আমাদেরকে সবাইকে কাজ করতে হবে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানে আছে। আমি মনে করি যে এইটা আস্তে আস্তে এটা কমে যাবে এবং এটা হয়তো আর হবে না। অর্থ ও উন্নত জীবনের আশায় উপজাতি তরুণীরা চীনা নাগরিককে বিয়ে করে প্রতারিত হচ্ছে, জানান চীন ফেরত এই নারী। এক সপ্তাহ না যেতে আমার হাজবেন্ড আমাকে মারধর করে। ওই যে শুনছিলাম ওনার নাকি আগেও একটা বিয়ে হয়েছে, এবার এরপর বলছে গর্ভ ভাড়া দেওয়ার জন্য আমাকে এত টাকা দিবে বলছিল। কত টাকা দিবে বলছে? 8 লাখ। একটি মেয়েকে চীনে নিতে 10 থেকে 20 লাখ টাকা চুক্তি হয়। পাচার চক্রে থাকে কয়েক স্তরের দালাল। আমাকে হচ্ছে ওই একটা মেয়ে যদি দিতে পারি 1 লক্ষ টাকা দিবে বলছে। উপজাতি নারী পাচার রোধে আন্দোলনে নেমেছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। দ্রুতই কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তাদের। বিদেশে নারী পাচার বন্ধ করতে হবে। আইনের খুব যথাযথ প্রয়োগ বোধ হচ্ছে না। বিভিন্ন আইনের ফাঁকফোকর দিয়ে যারা এই মানব পাচারের সাথে জড়িত তারা ছাড়া পেয়ে যাচ্ছে, তাতে অন্যরা উৎসাহিত হচ্ছে। এভাবে পাচার হতে থাকলে ক্ষুদ্র নৃগোষ্ঠীরা অস্তিত্ব সংকটে পড়বে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সবুজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এনে বিস্তারিত থাকছে আজ রাত 9:30টায় অনুসন্ধানমূলক অনুষ্ঠান তালাশে। জানাবো অন্য খবর। কাগজে কলমে মাত্র 20 কোটি টাকা সম্পদের মালিক এনবিআরের আলোচিত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। এর মধ্যে নগদ টাকা 13 কোটি, কোনো কোম্পানিতে নাকি মালিকানা নেই। মতিউরের আয়কর নথি বিশ্লেষণ করে এসব তথ্য মিলেছে, অথচ সরেজমিন অনুসন্ধানে মিলেছে উল্টো চিত্র। এদিকে মতিউর ও তার পরিবারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইসি ও দুদক। সেগুলো যাতে আমরা এডিআর এর সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে কাস্টমস কর্মকর্তা মতিউর রহমান দাবি করেন শেয়ার বাজার থেকে মুনাফা করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। সবশেষ আয়কর নথিতে শেয়ার বাজারে 82 লাখ টাকা বিনিয়োগের তথ্য দিয়েছেন। নগদ আছে 12 কোটি 97 লাখ টাকা। এছাড়া 50 লাখ টাকার এফডিআর, 3 কোটি টাকার অকৃষি সম্পত্তি এবং একটি মৎস্য খামারকে 50 লাখ টাকা ঋণ দেয়া আছে মতিউরের। সরেজমিন অনুসন্ধানে মিলেছে ঠিক তার উল্টো চিত্র। নরসিংদী ও গাজীপুরে পাওয়া গেছে তার বড় 2টি রিসোর্ট। ঢাকাসহ বিভিন্ন স্থানে মিলেছে প্রাসাদের মতো বাড়ি। পরিবার মিলে চলেন বিলাসবহুল গাড়িতে, আছে কয়েকটি শিল্প কারখানা। কিন্তু এসবের কিছুই নেই আয়কর নথিতে। সেখানে শুধুই হাস্যকর তথ্য। বড় অনেকগুলো ঘটনার একটি, সুতরাং এইটার একটা দৃষ্টান্তমূলক যদি আমরা পরিণতি দেখি এবং তদন্তটা যদি খুবই স্বচ্ছভাবে হয়, সেইটা একটা বড় উদাহরণ তৈরি করবেন। এদিকে মতিউরের এক স্ত্রী ও কন্যা আয়করের সম্পদ দেখিয়েছেন 52 কোটি টাকা। এসবের বাইরেও অনেক সম্পদ নিয়ে আলোচনায় এই পরিবার, যা তদন্ত করছে দুর্নীতি দমন কমিশন। এজন্য এনবিআরের কাছে নথি চেয়েছে সংস্থাটি। পাশাপাশি মতিউর পরিবারের সম্পদ যাচাইয়ে গোয়েন্দা সংস্থা সিআইসিকে নির্দেশ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে যদি এটা প্রক্রিয়া হয় এবং এটার মধ্যে যদি দীর্ঘসূত্রিতা না থাকে, সেইটা হলো সবচেয়ে সবার কাম্য থাকবে। কারণ দ্রুত যদি এই প্রক্রিয়াগুলো শেষ না হয়, তাহলে আমাদের জন্য এইটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আলোচনায় আসার পর গা ঢাকা দেন মতিউর। 23 জুন তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআরডিতে সংযুক্ত করে সরকার। কর্মকর্তারা জানান মতিউর কর্মস্থলে যোগ দেননি, বাহক দিয়ে চিঠি পাঠিয়েছেন। কিন্তু বিধিসম্মত না হওয়ায় কার্যকর হয়নি। টেলিফোন করেও মতিউরকে না পাওয়ায় তাকে পলাতক হিসেবে বিবেচনা করা হচ্ছে। কর্মকর্তারা জানান 60 দিনের মধ্যে কর্মস্থলে যোগ না দিলে মতিউরকে বরখাস্ত করার উদ্যোগ নেওয়া হবে। রুহুল আমিন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চান সরকার দলীয় সংসদ সদস্যরা। বৃহস্পতিবার এ নিয়ে কথা বলেন বেশ কয়েকজন এমপি। বলেন, নানা বাধায় উন্নয়ন বজায় রাখলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের সমালোচনা হচ্ছে। দুর্নীতি কমাতে নীতি শিক্ষায় গুরুত্ব দেওয়ার পরামর্শ সংসদ সদস্যদের। 20-25 অর্থ বছরের বাজেটের উপর আমাকে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে বেশ কিছুদিন ধরেই দেশ জুড়ে আলোচনা। সংসদেও এ নিয়ে বারবার আলোচনা তুলছেন এমপিরা। দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতিতে বৃহস্পতিবার বাজেটের উপর আলোচনায় আবারও এসব দুর্নীতি নিয়ে কথা বলেন সরকারদলীয় সংসদ সদস্যরা। মাননীয় স্পিকার, এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই অগ্রযাত্রার পথে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হলো সীমাহীন দুর্নীতি। ত্রাণ এবং দুর্যোগ মন্ত্রণালয় থেকে আমি একটা বিশেষ বরাদ্দ পেয়েছি 50 লাখ টাকার। সেই বরাদ্দের অনুকূলে আমি প্রকল্প জমা দিয়েছি, কিন্তু একই সময় ওই একই মন্ত্রণালয় থেকে আমার নির্বাচনী এলাকায় প্রায় 5 কোটি টাকার বিশেষ বরাদ্দ গিয়েছে। কে বা কারা এগুলো চেয়েছে বা কিভাবে দিয়েছে এগুলো কিছুই জানি না। তল্পিবিহীন জুড়িতে আপনি যে কিছুই ডালেন না কেন সেটা থাকে না। আমাদের এনবিআর, দুদক, অ্যান্টি কারাপশন যেগুলো আমাদেরকে নিশ্চয়তা দিবে, যেগুলো আমাদেরকে দেশকে সুরক্ষিত রাখবে, এখানে সরিষার মধ্যে যদি বুথ এসে যায় তাহলে বুথ থামাবেন কি দিয়ে? অগ্রযাত্রা ধরে রাখতে দুর্নীতি নির্মূলের বিকল্প নেই বলেও জানান এমপিরা। বেনজির সাহেব বলেন বা আজকে সেই কর্মকর্তা বলেন, ছাগলকান্দের সেই কর্মকর্তা বলেন, তারা কেন আইনকে ভয় পায়? আইনকে ভয় পায় বলেই তো আমাদের ভয় হয়। নিশ্চয়ই তারা দুর্নীতিগ্রস্ত এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলো সত্য। মাননীয় প্রধানমন্ত্রী আবার সরকার গঠন করতে পারবেন এই দুর্নীতিবাজদের যদি ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা এখনই সময় এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। গণচীন তাদের সেন্ট্রাল কমিটির সদস্য, বিশ্বাস করা যারা কি পর্যায়ের মানুষ, তাকে তিয়েনআনমেন স্কোয়ারে নিয়ে গুলি করে হত্যা করেছে, মেরেছে। তারা হত্যা নয়, বিচারের আওতায়। গণচীন চায় না। আমাদের এই ধরনের শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে সময় এসছে। দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান সংসদ সদস্যরা। রাষ্ট্র ক্ষমতায় আসার পর মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে দুর্বৃত্তদের হামলায় জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। বৃহস্পতিবার রাত 9টায় শিবগঞ্জ উপজেলার রানীহাটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, রানীহাটি কলেজের সামনে একটি আশ্রয়ণ প্রকল্পের কাছে বসেছিলেন আব্দুস সালাম ও তার সমর্থকরা। এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান আব্দুস সালাম। মতিন আলী নামে অপর একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলা চালানো হয়েছে। জড়িতদের ধরতে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। কি কারণে এই ঘটনাটা ঘটলো? কারণ এলাকার পরিস্থিতি শান্ত, সবকিছু ভালো, আমরা তদন্ত করে দেখছি। 4 জন একটা জায়গায় বসেছিলেন, রাস্তার পাশে অন্ধকারে বসে হয়তো গল্প করতেছিলেন। ওই সময় অন্ধকারে অতর্কিতে কিছু দুর্বৃত্ত এসে হামলা করে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, এই ঘটনার ইতিমধ্যে 12 ঘন্টা পার হয়ে গেছে, সেক্ষেত্রে কোনো মামলা অথবা কেউ গ্রেফতার হয়েছেন কিনা? দেখুন, ঘটনার পরে আপনি ঠিকই বলছিলেন 12 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা সকালেও পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলেছেন যে ঘটনার পর আসলে রাতভর এলাকায় পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছিল এবং সেখানে পুলিশ দফায় দফায় অভিযান চালিয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়। যে আপনাকে যদি বলি যে জেলা পরিষদের যে সদস্য আব্দুল সালাম মারা গেছেন, তার ভাই বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন, এমনটাই জানিয়েছেন শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। আপনাকে আরো একটু বিষয় বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা যে এলাকাতে আসলে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি আসলে দীর্ঘদিন ধরে একটি বিরোধপূর্ণ এলাকা হিসেবে পরিচিত এবং সন্ত্রাসের জনপদ হিসাবে আখ্যায়িত করা হয় এই এলাকাটিকে। এখানে দুটি পক্ষ রয়েছে, যে দুটি পক্ষ
বিবাদমান দ্বন্দ্বে এর আগেও হত্যা গুম সহ নানান ঘটনা ঘটেছে। এরই জের ধরে আসলে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা এবং পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আপনাকে যদি বলি যে জেলা পরিষদের সদস্য মারা গেছেন আব্দুল সালাম, সেই জেলা পরিষদ সদস্য আওয়ামী লীগ নেতা ছিলেন এবং তিনিও একটি পক্ষের নেতৃত্ব দিতেন, আরেকটি পক্ষের নেতৃত্ব দিতেন আশরাফ আলী নামের এক ব্যক্তি। এই দুই ব্যক্তির বিরোধেই আসলে এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। আপনাকে যদি বলি যে দুইজন মারা গেছেন তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ এবং রাত 1টার পরে আসলে তাদের মরদেহ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয় এবং সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের সাথে হস্তান্তর করা হবে। আপনি কারো বিষয়ে জানেন একটু গত রাতেই ঘটনার পরপরই আসলে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ উপসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তারা যেটা জানিয়েছেন যে খুব শিগগিরই আসলে দায়ীদের গ্রেপ্তার করা হবে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ। নারায়ণগঞ্জের ফতুল্লায় ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক সুরুজ মিয়াকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও 3 জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার বুলাইলের আলীপাড়ায় এই ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, জোহরের নামাজের পর মসজিদ থেকে বাসায় ফিরছিলেন সুরুজ মিয়া। পথে সালু ও হীরা নামে 2 জনের নেতৃত্বে 15 জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আহত করে। পরে সুরুজ মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছেন স্বজনেরা। ওদের অত্যাচারে মানুষ থাকতে পারতেছে না, পুরো অতিষ্ঠ। ওদের বিচার অবিলম্বে আমরা বিচার চাই। ইট বালু এই সরবরাহ নিয়ে, আধিপত্য নিয়ে এই দুই গ্রুপের ভিতর দ্বন্দ্ব এবং এদের ভিতরে দ্বন্দ্ব নাকি দীর্ঘদিন ধরেই ছিল। এই ঘটনায় একজন মারা গেছে, সুরুজ মিয়া, আর তার ছেলে 2 জন ছেলে আহত এবং আরও 2 জন আহত আছে বলে জানা যায়। বরগুনা 6 উপজেলায় 19 বছর ধরে সেতু সংস্কার বন্ধ। তাই সংস্কারের অভাবে ভেঙে পড়েছে শতাধিক সেতু এবং ঝুঁকিপূর্ণ আরও 200 সেতু। প্রায় ঘটছে দুর্ঘটনা। সম্প্রতি হলদিয়া খালে লোহার সেতু ভেঙে 9 জনের প্রাণহানির পর বিষয়টি আবার আলোচনা আসে। ওই ঘটনার পর সেতু মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। 1998 থেকে 2005 সাল পর্যন্ত বরগুনা 6টি উপজেলায় হালকা যান চলাচল প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়েছিল প্রায় 300টি লোহার সেতু। স্থানীয় সরকার প্রকল্প অধিদপ্তর LGED এর প্রকল্পটি বন্ধ হয়ে যায় 2005 সালে। এরপর সেতুগুলো আর সংস্কার করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় 15 থেকে 20 বছরের মধ্যেই জেলায় অন্তত 100 লোহার সেতু ভেঙে পড়েছে। বাকিগুলোও এখন ঝুঁকিপূর্ণ। এসব ঝুঁকিপূর্ণ সেতুতে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। সবশেষ 22 জুন হলদিয়া খালে ঝুঁকিপূর্ণ লোহার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ায় প্রাণ যায় 9 জনের। ব্রিজের উপরে আড়াতালে ব্রিজ লড়ে, মানুষজন খাড়াই থাকলে অনুভব করতে পারে যে কি কায়দায় লড়ে। টালি তুলি দিয়া সারে কয়েকদিন চলে, কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারে না। একটা জন্য অসুস্থ বললে যে তাড়াতাড়ি যে এফার আসবে, এরকম কোনো সিস্টেম নাই। 5টা ব্রিজ, একটা ব্রিজও নাই। যাই দেখ, আমরা এইভাবে আছি, ধান বেশি কম দাঁড়ে। তবে এসব নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি LGD কর্মকর্তারা। তাদের দাবি, এসব অঞ্চলে অতিরিক্ত লবণাক্ততার কারণে স্বল্প সময়ে সেতুগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। প্রকল্পের মেয়াদ শেষ হয়, নেই সংস্কারের বরাদ্দ। তবে এসব ঝুঁকিপূর্ণ সেতু সংস্কারের উদ্যোগ নেওয়ার আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। ব্রিজ আছে, কিন্তু ব্রিজ ব্যবহারের উপযোগী না। এটাকে মেরামত করতে হবে, নতুন ব্রিজ করতে হবে। তো আমরা চেষ্টা করব, আমরা যত রকমের দেন দরবার করার, সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে কথা বলা দরকার, এগুলো আমরা বলবো। স্থানীয়রা বলছেন, আর যেন কোনো দুর্ঘটনা না ঘটে সেই উদ্যোগ প্রশাসনকে নিতে হবে। সেজন্য প্রয়োজনের সংস্কার না হওয়া পর্যন্ত ঝুঁকিপূর্ণ সেতুগুলো দিয়ে যান চলাচল বন্ধ রাখার পরামর্শ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিস্তারিত জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, সংসদ সদস্যের আশ্বাসের পর সেতু সংস্কারে কি চোখে পড়ার মতো কোনো ধরনের অগ্রগতি দেখছেন কিনা? আসলে আমি আপনাকে জানিয়ে রাখি, আসলে সংসদ সদস্যর আশ্বাসের পরেও এখন পর্যন্ত আসলে কোনো কার্যক্রম এখনো হাতে নেওয়া হয়নি। সবশেষ আমি গতকালকেও বরগুনার যে 1 আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকু, তাকে আসলে এই বিষয়গুলো, বরগুনার ঝুঁকিপূর্ণ সেতুগুলো নিয়ে সংসদেও ওনাকে আমি কথা বলতে দেখেছি। আসলে এখন সময়ের ব্যাপার, আসলে একটা কার্যক্রম হাতে নিতে কিছুটা হলো সময়ের ব্যাপার। তবে আমি এখন যেই সেতুটায় দাঁড়িয়ে আছি, এটা হলো বরগুনার সোনাখালী এলাকা।
ঢাকায় সোনাখালী এবং ধুপতি এই দুই অঞ্চলকে আসলে সংযোগ করেছে। আমি যদি আপনাকে একটু বলি আসলে এই সেতুটা যে যতটা জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু স্থানীয়রা নিজ উদ্যোগে মেরামত করে আসলে তারা এখন পর্যন্ত এটা দিয়ে চলাচল করছে। আমি সম্প্রতি কিছুদিন আগেও এখান থেকে এক লোক আসলে ভেঙে নিচে পড়ে আসলে উনি প্রায় দীর্ঘদিন প্রায় 1 মাসেরও অধিক আসলে উনি চিকিৎসা নিয়েছেন। তো এই হলো আসলে বরগুনার সামগ্রিক অবস্থা। এবং বরগুনায় যখন একটা ব্রিজ ভেঙে 9 জন যাত্রী নিহত হওয়ার ঘটনার পর থেকে আসলে টনক নড়ছে আসলে, কিন্তু বিষয়টা হলো সমাধান আসলে কিছুই হচ্ছে না। যেই ব্রিজগুলো এখন আমরা ঝুঁকিপূর্ণ প্রশাসন থেকে বলা হচ্ছে এবং আমরাও ঝুঁকিপূর্ণ দেখছি, এলাকার মানুষও বলছে। তো এই ব্রিজগুলো নির্মাণ হয়েছে 15 থেকে 20 বছরের মধ্যে। আসলে এত অল্প সময় কিভাবে এই ব্রিজগুলো ঝুঁকিপূর্ণ হয়ে গেল আসলে সেই কোনো সদুত্তর আসলে সংশ্লিষ্ট দপ্তর মানে এলজিডির কাছে আসলে নেই। তো এই ঘটনা ঘটার পরে বরগুনার 2টি আসলে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একটি গঠন করা হয়েছে ঢাকার স্থানীয় প্রকৌশলী অধিদপ্তর থেকে, যেটার 3 দিনের সময় ছিল, এবং বরগুনার জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছে, যেই তদন্ত কমিটিটার মেয়াদ ছিল 7 দিন। আসলে গত শনিবার রাতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, ওই তদন্তটা এখনো চলছে, এখনো ওটার কোনো প্রতিবেদন আসলে আমরা পাইনি। তো এই ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো দিয়ে মানুষ প্রতিনিয়ত কিন্তু চলাচল করছে, যে কোনো সময় আমরা একটা বড় ধরনের দুর্ঘটনা গত কয়েকদিন আগেই দেখলাম, এবং এখনো আপনি ফুটেজে যেই সেতুটি দেখাচ্ছেন, এইরকম সেতু দিয়ে আসলে মানুষ কিভাবে পারাপার হতে পারে এবং কেন সেটি বন্ধ রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সে ব্যাপারে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পেয়েছেন কিনা? আসলে স্থানীয় প্রশাসনের এখন পর্যন্ত সে ধরনের স্পষ্ট যে আমি আশপাশে এখন এটা ঝুঁকিপূর্ণ ঘোষণা করা বা কোনো ধরনের প্রচারণা করা, কোনো ধরনের সাইনবোর্ড দিয়ে বিজ্ঞপ্তি টানানো আসলে কোনো ধরনের ব্যবস্থাই কিন্তু আসলে নেই। আসলে সর্বোপরি এক কথা যে প্রশাসন কোনো কিন্তু আসলে নেই। আসলে সর্বোপরি এক কথা যে প্রশাসন কোনো দুর্ঘটনা ঘটলে নড়ে চড়ে বসে, কিন্তু আসলে বাস্তবে তাদের যে আন্তরিকতার ঘাটতি রয়েছে, তাদের দায়িত্ব অবহেলা রয়েছে, এসব কারণেই মূলত এই দুর্ঘটনাগুলো অহরহ ঘটছে। বরগুনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের -8 উড়োজাহাজ কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পরপরই তেল লিক ও ইঞ্জিন বিকল হয়। বৃহস্পতিবার সকাল 8:45টার দিকে এই ঘটনা ঘটে। এরপরও ফ্লাইটটিকে ক্যাপ্টেন মঈন কলকাতা থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসেন। জানা যায়, কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। রওনা হওয়ার পরই পাইলট বিমানের দ্বিতীয় ইঞ্জিন বিকল তা বুঝতে পারেন। এরপর ক্যাপ্টেন প্রথম ইঞ্জিনের সহায়তায় ঝুঁকিপূর্ণভাবে উড়োজাহাজটি চালিয়ে নিরাপদে ঢাকায় অবতরণ করেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ঋণের তৃতীয় কিস্তির $115 কোটি পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভে এই অর্থ যোগ হয়। এতে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $26.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, বৃহস্পতিবার IMF এর ঋণের কিস্তির অর্থ পাওয়ায় রিজার্ভের পরিমাণও বেড়েছে। গত সোমবার বাংলাদেশের জন্য $470 কোটি ঋণ চুক্তির আওতায় তৃতীয় কিস্তি ছাড়ের অনুমোদন দেয় IMF। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে IMF এর ঋণের প্রথম কিস্তির $47 কোটি 63 লাখ পেয়েছিল বাংলাদেশ, আর গত ডিসেম্বরে পাওয়া যায় দ্বিতীয় কিস্তির $68 কোটি 10 লাখ। তৃতীয় কিস্তির অর্থ ছাড়ের ফলে সব মিলিয়ে IMF এর কাছ থেকে $231 কোটি পাওয়া গেছে। ঋণের বাকি প্রায় $239 কোটি আরও 4 কিস্তিতে পাওয়া যাবে। দেশের অর্থনীতি এখনও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করলেও আগামী 2025 সালে দেশে মূল্যস্ফীতি 8% নেমে আসবে। তবে জিডিপি প্রবৃদ্ধি 2025 সালে কিছুটা কমে হবে 5.7%। বৃহস্পতিবার রাজধানীর এক হোটেলে মাস্টার কার্ড ইকোনমিক্স ইনস্টিটিউটের এক প্রতিবেদনে আরও বলা হয়, আগামী বছর থেকে সংকট কমবে বৈশ্বিক অর্থনীতিতে। ডলার বাজার স্থিতিশীল করতে ক্রলিং পেগ চালু করলেও আগামীতে ডলারের মূল্য বাজারের উপর ছেড়ে দিতে হবে বলে প্রতিবেদনে উঠে আসে। এ সময় মাস্টার কার্ডের এশিয়া প্যাসিফিকের প্রধান অর্থনীতিবিদ ডেভিড ম্যান বলেন, বিশ্বের সাথে তাল রেখে আগামীতে বাংলাদেশকেও ক্যাশলেস সোসাইটির দিকে যাওয়ার ওপর গুরুত্ব দিতে হবে। চলতি অর্থবছরের প্রথম 11 মাসে মাত্র অর্ধেক বাস্তবায়ন হয়েছে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP, যার হার 57.54%।
এটি গত 4 বছরের মধ্যে সর্বনিম্ন। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। চলতি অর্থবছরের এডিপিতে 1647 প্রকল্পের বিপরীতে বরাদ্দ রয়েছে 2,54,391 কোটি টাকা। প্রথম 11 মাসে 58 মন্ত্রণালয় ও বিভাগের তত্ত্বাবধানে থাকা এসব প্রকল্পের বিপরীতে খরচ হয়েছে 1,46,375 কোটি 50 লাখ টাকা। 10 মাসে এডিপি বাস্তবায়নে এগিয়ে রয়েছে দুর্নীতি দমন কমিশন, তাদের বাস্তবায়নের হার 96.85%। অপরদিকে এডিপি বাস্তবায়নের সব থেকে পিছিয়ে নির্বাচন কমিশন। সাংবিধানিক এই সংস্থার 11 মাসে বাস্তবায়ন মাত্র 30.3%। অর্থাৎ 691 লাখ টাকা বরাদ্দের মধ্যে ইসি এই সময় খরচ করেছে মাত্র 180 কোটি টাকা। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের 5,000 কোটি টাকার পুনঃ অর্থায়ন তহবিল থেকে ঋণ দেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মাত্র 4% সুদে ছাগল, ভেড়া ও গাড়ল পালনে বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করবে এই ঋণ। এতে আরও বলা হয়, আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত এই তহবিল থেকে ঋণ নিতে পারবেন কৃষকরা। আগে এই তহবিল থেকে গরু মোটা তাজা করতেও ঋণ পাওয়া যেত। তহবিলের অধীনে ব্যাংকগুলো নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে প্রান্তিক চাষিকে সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করতে পারবে। এছাড়া গরু, ছাগল পালন সহ প্রাণী সম্পদ খাতে সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। অর্থনীতিকে চাঙা ও কর্মসংস্থান বাড়াতে এসএমইতে ঋণ ও নীতি সহায়তা বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। পর্যাপ্ত সময়মতো ঋণ না পাওয়া এই খাতের উদ্যোক্তাদের প্রধান সমস্যা। প্রায় 52% এসএমই উদ্যোক্তা এখনও ব্যাংক ঋণ সুবিধার বাইরে। কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বর্তমানে দেশের 2 কোটির বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান রয়েছে। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় 85%ই এসএমই খাতের। তবে এখনও এসএমই উদ্যোক্তাদের প্রধান সমস্যা অর্থায়ন। উৎপাদন শিল্প জরিপ অনুযায়ী দেশের অতি ক্ষুদ্র শিল্প কারখানার 48%-এর ব্যাংক ঋণ রয়েছে। বাকি 52% কারখানার মালিক নিজের টাকায় বিনিয়োগ করেছেন। অনেক ক্ষুদ্র উদ্যোক্তা এনজিও থেকে উচ্চ সুদে ঋণ নিচ্ছে। ব্যাংকাররা বলছেন, প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতায় ব্যাংকগুলো এসএমই খাতে ঋণ দিতে আগ্রহী হয় না। লোনগুলো দেওয়ার জন্য যথেষ্ট সচেষ্ট হতে হবে ব্যাংকগুলোকে। সবাই সব জানি আমরা, কার টাকা দরকার, ব্যাংকের লোন দেওয়া দরকার, এভরিবডি নোজ দিস। কিন্তু এটাকে মিলনটা হচ্ছে না। সেই মিলনটা হওয়ার জন্য প্রথমত ব্যাংকের মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে যে আমরা এই সেক্টরে যাবই। অর্থনীতিকে চাঙ্গা ও কর্মসংস্থান বাড়াতে এসএমইতে ঋণ ও নীতি সহায়তা বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এ খাতের উন্নয়নে অর্থায়ন আরও সহজ করা জরুরি বলছেন উদ্যোক্তারা। বাংলাদেশে জুট হচ্ছে, লেদার হচ্ছে, প্লাস্টিক হচ্ছে, আদার্স যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের যেই সুযোগটা আমরা নিতে পারছি না। এই পাড়ার যে চ্যালেঞ্জটাকে উত্তরণের জন্য সরকারের নীতি সহায়তাগুলো দরকার। এসএমইগুলোকেও যেগুলো একটু বেটার পারফরমেন্স করতে পারে তাদেরকে যদি একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাদেরকে যদি আমরা পলিসি সাপোর্ট দিতে পারি এবং তাদেরকে এক্সপোর্টের জন্য আমরা যদি রেডি করতে পারি, তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের এক্সপোর্ট আর্নিংস আসা সম্ভব। দেশের জিডিপিতে এসএমই খাতের অবদান 27%, কিন্তু পরিসংখ্যানে দেখা যায় দেশে মোট যত ঋণ দেয়া হয়েছে তার মাত্র 10% পেয়েছে এ খাত। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিঠা পানের মাঝে এবার চীনকে সরিয়ে তৃতীয় থেকে দ্বিতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ। কারণ হিসেবে মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে, নতুন নতুন গবেষণা ও জলাশয় সংস্কারে উৎপাদন বেড়েছে। তবে এই অবস্থান ধরে রাখতে এসেছে উন্মুক্ত জলাশয়ে গুরুত্ব বাড়ানোর পরামর্শ। গত বছরে 48 লাখ টনের 32 লাখ টনই চাষের, আর উন্মুক্ত জলাশয় থেকে এসেছে 13 লাখ টন। এ নিয়ে বিস্তারিত থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছে পরের খবরে। আবারও অস্থির হয়ে উঠেছে আলুর বাজার। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে দাম। হিমাগারে যেই আলু বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকা কেজি, খুচরা বাজারে তার দাম 60 থেকে 65 টাকা। হিমাগারে আলু মজুদ রেখে ইচ্ছে মতো বাজার নিয়ন্ত্রণ করছেন মধ্যস্বত্বভোগীরা। কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ না থাকাকে
দায়ী করছেন ক্রেতারা। আলু উৎপাদনের শীর্ষ জেলা মুন্সিগঞ্জে মৌসুমের শুরু থেকে দাম ছিল বেশি। গত বছর জমিতে 10 থেকে 12 টাকায় আলু বিক্রি হলেও এবার তা হয়েছে 28 থেকে 30 টাকায়। বৈরী আবহাওয়ার কারণে উৎপাদন কম ও খরচ বেশি হয় দাম বেড়েছে বলে দাবি কৃষক ও হিমাগার মালিকদের। আলু একবার রোপণ করেছিল, পরবর্তীতে আবার বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় শীর্ষ উৎপাদনকারী জেলা জয়পুরহাটে এবার 38,950 হেক্টর জমিতে পাওয়া যায় 8 লাখ মেট্রিক টন আলু। জমিতে এসব আলু 20 থেকে 25 টাকা কেজিতে সংগ্রহ করে মৌসুমি ব্যবসায়ীরা। মজুতের পর একই আলু এখন হিমাগার থেকে বিক্রি হচ্ছে প্রতি কেজি 45 টাকায়, আর খুচরা বাজারে তা 65 টাকা। স্টিক বেচতেছে 55, গুটি বেচতেছে 65। এই জন্য আমাদের বেচা বিক্রি খুব কম। আলুর দাম কম থাকলে আমাদের যে লাভ, বেশি থাকলে আমাদের এই লাভ। সাধারণ ক্রেতারা আসে অনেক অভিযোগ করতেছে, কিন্তু আমাদের অভিযোগ করে তো আমাদের কিছু করতে পারতেছে না। নীলফামারীতে প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা পর্যন্ত, আর খুচরাতে তা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়। একই অবস্থা পাবনা ও ঠাকুরগাঁয়ের বাজারে। ওখানে তো বিক্রি হয় 47-48, গাড়ি ভাড়া দিয়ে এখানে আনতেও 49 টাকা আমরা বিক্রি করি। সিন্ডিকেট বলতে বাজারে চলতেছে এরা। স্টোরে মাল চাইলে স্টোরে মাল পাচ্ছি না, বেচার মতো লোক থাকে না, এই জন্য আলুর দামটা। আলু মজুতের বড় অংশই থাকে ব্যবসায়ীদের হাতে, আর বাজার তদারকি না থাকায় সুযোগ নিচ্ছেন তারা, অভিযোগ ক্রেতাদের। তবে আলুর ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে কাজ করার কথা জানিয়েছেন কর্মকর্তারা। আলুর বাজার যাতে ঊর্ধ্বমুখী না হয় সেজন্য আমরা বাজার মনিটরিং অব্যাহত রেখেছি, এবং আলুর যারা হিমাগারে যারা কাজ করেন তাদের যাতে হচ্ছে কোনো সংকট সৃষ্টি না হয় সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। সপ্তাহের ব্যবধানে বগুড়াতে প্রতি কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 62 থেকে 65 টাকা। এখনও বগুড়া সহ আশেপাশের 8 জেলার 42টি হিমাগারে আলু মজুত আছে 3,34,000 মেট্রিক টন। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবারও আলুসহ নিত্যপণ্যের বাজার নিয়ে ঢাকা ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে আমরা শুরুতেই যাচ্ছি রাজধানীর কারওয়ান বাজারে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, আলুসহ অন্যান্য নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? আর যেমনটা আমরা শুনছি যে প্রান্তিক চাষি থেকে ভোক্তা পর্যন্ত আলু পৌঁছতে অনেকটা দাম বেড়ে যায়, এর পেছনে মধ্যস্বত্বভোগীদের দায়ী করা হচ্ছে, মূল কারণটা আসলে কি? দেখুন, ঠিক এই মুহূর্তে আমি আছি রাজধানী কারওয়ান বাজারে। আপনার সাথে কথা বলার আগে আমি শুরুতে এই মুহূর্তে বাজারের চিত্র যদি দেখাই, যেহেতু ঈদের পরে গত শুক্রবার তুলনায় আজকে একটু ভিড় বা ক্রেতার উপস্থিতি বাড়লেও এখনও সে আগের মতো জমজমাট হয় নাই। তবে বাজার করতে যারা আসছেন তারা কিন্তু স্বস্তিতে নেই। আপনি কিছুক্ষণ আগে প্রতিবেদনে যেমন দেখছিলেন যে আসলে বাজারে কিন্তু মানুষের ভোক্তাদের চিন্তার অন্যতম কারণ হচ্ছে আলুর দাম বৃদ্ধি। আমি যদি বলি, কারওয়ান বাজারে পাইকারিতে আলু বিক্রি হচ্ছে 56 থেকে 58 টাকা কেজি দরে, অর্থাৎ এখানে কিন্তু যে পাইকারি বাজারে পাল্লা হিসেবে বিক্রি হয়, এক পাল্লা হিসেবে অর্থাৎ 5 কেজিতে এক পাল্লা, এবং খুচরা বাজারে কিন্তু 60 থেকে 65 টাকা, এবং পাড়া মহল্লার দোকানে ধরলে সেটা কিন্তু 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আলু কেন বাড়তি দাম সেই বিষয়ে এখানে যারা আড়তদার, যারা পাইকার আছে তারা বলছে হিমাগার থেকে তাদেরকে সরবরাহ কম দিচ্ছে, পাশাপাশি পরিবহন খরচকে দুষছেন। ঈদের সময় গাড়ি অপ্রতুলতার কারণে ভাড়াটা বেশি বেড়ে গেছে, সেজন্য তারা এই কথাটা বলছেন। এবং আমরা যদি আরও একটু লক্ষ্য করি সরকারিভাবে, সেক্ষেত্রে প্রতি বছরই বলা হয় আলুর উৎপাদন ভালো, কিন্তু বাজারে তার প্রতিফলন নাই। এবং হিমাগার মালিক সমিতি বলছে যে আসলে কাঙ্ক্ষিত আকারের যে আলুর চাহিদা আছে তার থেকে 5 থেকে 7 লক্ষ টন কম আছে, এবং এই সুযোগটাই কিন্তু দাম বৃদ্ধির কারণ তারা বলছেন। এর পাশাপাশি অন্যান্য যদি পণ্য, সেক্ষেত্রে ডিমের দাম সস্তা হিসেবে পরিচিত হলেও এখন আর সস্তা নাই, 160 টাকা ডজন কারণ বাজারে বিক্রি হচ্ছে। পাড়া মহল্লা সেটা 165 টাকা থেকে 170 টাকা পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। এর পাশাপাশি সবজির দামও কিছু সবজির দামও বাড়তি। এখানে যারা বিক্রেতা তারা বলছে যে কোরবানির পরে মানুষের রুচির পরিবর্তনে মাংস থেকে সরে এসে সবজির স্বাদ নিচ্ছে, এবং সেই সুযোগটা কিন্তু এখানে তারা নিচ্ছে। করলা প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, কাঁচামরিচ 200 টাকা কেজি দরে, এবং লাউ প্রতিটি 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি পেঁয়াজের বিষয়টা, পেঁয়াজ হচ্ছে প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, যেটা গত সপ্তাহে ছিল 90 টাকা। ব্রয়লার মুরগি 170 টাকা, যদি একটু নাগালে আছে। আর আরেক কথা যদি বলা হয়, সারা বাংলাদেশে যে আলুর উৎপাদন, কৃষি বিপণন তথ্য মতে তারা যেটা বলছে আলুর চাহিদা বছরে 90 লাখ মেট্রিক টন, কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে তাদের তথ্য অনুযায়ী আলুর
চাহিদা 1,10,00,000 মেট্রিক টন, অর্থাৎ সরকারি দপ্তর মধ্যেই কিন্তু আসলে তথ্যের গরমিল। সেক্ষেত্রে আসলে কতটুকু চাহিদা কতটুকু পূরণ করা যাচ্ছে সেই বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দিহান রয়েছে, এমনটাই মতামত যারা কৃষি বিশেষজ্ঞ, কৃষি অর্থনীতিবিদ। তারা বলছে যে আসলে এই বাজারটা নিয়ন্ত্রণ করার জন্য পণ্যের সঠিক উৎপাদন, চাহিদা, যোগান নিরূপণের জন্য সরকারি সঠিক তথ্যের উপরে জোর দিতে বলছে। মূলত এই ছিল রাজধানীর বাজার থেকে পরিস্থিতি থেকে সবশেষ। শাহিদ, এবার আপনি আমাদের সঙ্গে থাকুন। এইবার আমাদের সঙ্গে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজুর, রাজশাহীতে বাজার দর কেমন দেখছেন? প্রতি বছরই আমরা কোনো না কোনো সবজির উপর দিয়ে যেন দেখি যে দামের ঝড় বয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আলুর যে বিষয়টা এসেছে, এই আলুর দাম তদারকিতে বাজার নিয়ন্ত্রণে কোনো কঠোর পদক্ষেপ দেখছেন কিনা সেখানে? দেখুন, বাজার তদারকি যে দায়িত্বে থাকে, অর্থাৎ বাজার তদারকি একটি জিনিস, আরেকটি হলো বাজার নিয়ন্ত্রণ। বাজার তদারকি যেটি করবে সেটি হচ্ছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, আর কৃষকের ন্যায্য মূল্য যেটি নির্ধারণ করবে সেটি কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু সরকারি এই দুটি সংস্থা, বিশেষ করে যদি বলা হয়ে থাকে কৃষি বিপণন অধিদপ্তর, যেই সংস্থাটির মূল কাজ হচ্ছে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা, কিন্তু এক্ষেত্রে আমরা কখনোই দেখি না এই সংস্থাটিকে সেইভাবে মাঠে নামতে বা কাজ করতে বা কৃষক পর্যায়ে যেতে, বা কৃষকরা অনেকে জানেই না যে সরকারি একটি সংস্থা রয়েছে, যে কৃষি বিপণন অধিদপ্তর নামে একটি সংস্থা রয়েছে। ঠিক এবার আলুর প্রসঙ্গে আসি। আলুর উৎপাদন খরচ থেকে সংরক্ষণে খরচ সব কিছু মিলিয়ে যদি বলা হয়ে থাকে, তাহলে উত্তরাঞ্চলে সর্বোচ্চ 1 কেজি আলুর জন্য একজন কৃষকের খরচ পড়ে থাকে 27 থেকে 28 টাকা। কিন্তু এখন বাজার মূল্য রয়েছে, গেল সপ্তাহে আমরা দেখেছি যে আলু বিক্রি হচ্ছে 60 টাকা, আজকে বিক্রি হচ্ছে 55 টাকা। যদিও এখানে বারবার কিন্তু একটি প্রসঙ্গ আসছে যে 60 টাকা বা 55 টাকা অথবা 50 টাকা কেজি আলু, এটি কিন্তু বরাবরই এখানে যে কৃষকরা যে এই দামটি পাচ্ছে এমনটা নয়। তাহলে কে পাচ্ছে? এখানে যে মধ্যস্বত্বভোগী রয়েছে, যে এখানে যে ফরিয়া ব্যবসায়ী রয়েছে, তাদের কিন্তু এই পকেটে টাকাটা চলে যাচ্ছে, এবং তাদের যে একটি সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেটটাই মূলত আলুর যে বাজার সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। অর্থাৎ তারা তাদের ইচ্ছে মতো তারা বাজারে সাপ্লাই দিচ্ছে, এবং ঠিক তাদের মতো করে আবার কিন্তু কৃত্রিম সংকট একটি সৃষ্টি করছে, যে আলুর দামটি আবারও তারা বাড়াই দিচ্ছে। ঠিক এইভাবে যখন সিন্ডিকেটগুলো কাজ করে থাকে, স্বাভাবিকভাবেই কিন্তু বাজার যারা খুচরো ব্যবসায়ী রয়েছেন বা এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন, ঠিক তারা এই সিন্ডিকেটের কাছে অনেকটা বলা যেতে পারে যে তারা জিম্মি, অর্থাৎ সিন্ডিকেট তাদের ইচ্ছে মতো বাজারটি নিয়ন্ত্রণ করে থাকে। এখন প্রসঙ্গ হচ্ছে সরকারি যে সংস্থাগুলো রয়েছে, যে দপ্তরগুলো রয়েছে, তাদের যদি সঠিক কার্যক্রম পরিলক্ষিত হতো, তাহলে হয়তো বাজার এই পাগলা ঘোড়ার মতো করে লাফাতো না, অর্থাৎ স্থিতিশীল থাকতো, এবং বাজার সাধারণ যারা জনগণ রয়েছেন তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতো, অর্থাৎ বাজার নিয়ন্ত্রণে থাকতো। বারবারই কিন্তু একটি প্রসঙ্গ আসছে যে এখানে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা বলছেন সরকারি সংস্থার নজরদারি বৃদ্ধি করা। মোস্তাফিজুর, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এই মুহূর্তে আমাদের সঙ্গে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী জিতু রায়। জিতু, মুন্সিগঞ্জে বাজারের পরিস্থিতি কেমন দেখছেন? নিত্যপণ্যের বাজারের আলুর কি অবস্থা? দেখুন, আমরা সকাল থেকে যেটি বলার চেষ্টা করেছিলাম, মুন্সিগঞ্জে আলুর বাজারে অনিয়ন্ত্রিতভাবে যেভাবে দাম বেড়ে যাচ্ছে সেটি অপ্রত্যাশিত। প্রশাসনিক ব্যবস্থাপনা, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে কিন্তু এটি ঘটছে বলে মনে করছেন বিক্রেতারা। কেননা মুন্সিগঞ্জ আলু উৎপাদনের শীর্ষ জেলা হওয়া সত্ত্বেও এই জেলার মানুষকে এই মুহূর্তে এই মুন্সিগঞ্জ সদর উপজেলার এই প্রধান বাজার থেকে 60 টাকা কেজি দরে আলু কিনতে হচ্ছে। বিক্রেতারা বলছেন, এবং যারা হিমাগার মালিক রয়েছেন তারা যেটি বলছেন যে তাদের উৎপাদন, তাদের খরচ বেশি হওয়ার কারণে এই ব্যয়টি বৃদ্ধি পাওয়ার কারণে তাদেরকে ঊর্ধ্ব মূল্যে বিক্রি করতে হচ্ছে। কিন্তু দেখুন, মুন্সিগঞ্জের আলু উৎপাদনের পরপরই কৃষকদের কিন্তু হিমাগারে আনা পর্যন্ত এইটুকুই যে পরিবহন ব্যয়, সেটি অন্যান্য জেলায় যেরকম পরিবহন ব্যয় বা হিমাগারে রাখতে হয় সেই ব্যয়টি করতে হয়, সেটি কিন্তু মুন্সিগঞ্জের পরিবহন ব্যয়টি নেই। তারপরেও কিন্তু পরিবহন ব্যয়ের অজুহাতে কিন্তু দিনের পর দিন এই ব্যয়টি কিন্তু বা আলুর দাম কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি পাবার পরিস্থিতিতে এমন অবস্থায় পৌঁছে গিয়েছে যে 60 টাকা কেজি দরে। আর এই মুহূর্তে যদি হাল ধরা না হয় তাহলে কিন্তু এই ব্যয়টি গত বছরের মতো ছাড়িয়ে যাবে 65 টাকার ওপরে। আর প্রশাসনিক দপ্তরগুলোর সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করেছি, তাদের সঙ্গে জানবার চেষ্টা করেছি যে তারা এই মুহূর্তে কোনো ব্যবস্থাপনার সাথে যুক্ত হচ্ছেন কিনা বা কোনো অভিযান পরিচালনা করছে কিনা। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত বছর মুন্সিগঞ্জ হিমাগারগুলোতে মৌসুমের শেষের দিকে অভিযান পরিচালনা করে যেটি লক্ষ্য করা গেছিল যে মজুদ থাকা সত্ত্বেও কিন্তু তারা কিন্তু অধিক মূল্যে বিক্রি করছিলেন। তো এখন বিক্রেতা যারা বলছেন তারা দোষছেন কৃষকদের,
বা হিমাগার মালিকরা উভয় পক্ষকে দোষে যাচ্ছেন। তো এই মুহূর্তে যেটি সর্বশেষ অবস্থা মুন্সিগঞ্জের আলুর বাজারে, এই মুহূর্তে দরকার প্রশাসনিক সুষ্ঠু ব্যবস্থাপনা, তবেই দামটি নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। নিত্যপণ্যের বাজার নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। বিশ্বে মিঠা পানির মাছ উৎপাদনে চীনকে সরিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ। এর আগের অবস্থান ছিল তৃতীয়, তালিকায় শীর্ষে রয়েছে ভারত। অবস্থান ধরে রাখার পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিতের পরামর্শ মৎস্য বিজ্ঞানীদের। উন্মুক্ত জলাশয়ে কই, পুঁটি, ট্যাংরা সহ নানা প্রজাতির মাছ ধরতে ব্যস্ত আব্দুর রহমান। গেল 2-3 বছরে উৎপাদন বাড়ায় তার মতো অনেকেই মাছ ধরে বিক্রি করছেন। এই বছর মাছ একটা বেশি হইছে, গোড়া মাছটা বেশি হয়েছে। জাতিসংঘের খাদ্য কৃষি বিষয়ক সংস্থা FAO-র সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে মিঠা পানির মাছ আহরণে বিশ্বের তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে এসেছে বাংলাদেশ। মৎস্য বিজ্ঞানীরা বলছেন, অবস্থান ধরে রাখতে উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনের সরকারের নজরদারি বাড়াতে হবে, নিশ্চিত করতে হবে গুণগত মান। স্বাদুপানি মৎস্য উৎপাদনে আমরা এখন সারপ্লাস প্রোডাকশন আমাদের অনেকটুকু। এই সারপ্লাস প্রোডাকশনটিকে সেফ বা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারলে অতিরিক্ত মৎস্য আমরা দেশের বাইরেও রপ্তানি করতে পারবো। ইলিশের মতো সারা দেশে অন্যান্য মাছের প্রজনন মৌসুমে আপনার যাতে করে মানুষ ছোট মাছ ধরতে না পারে, মা মাছ বা পিতা মাছ অর্থাৎ যেগুলোকে আমরা ব্রড মাছ বলি, সেগুলো যাতে ধ্বংস না করতে পারে, সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট বলছে, নতুন নতুন গবেষণা এবং জলাশয় সংস্কারের উদ্যোগে মাছের উৎপাদন বেড়েছে। মাছ চাষের জন্য যে ম্যানেজমেন্ট যে আর কি, ইলিশ থেকে শুরু করে সামুদ্রিক মাছের ব্যান্ডিং পিরিয়ড, বিভিন্ন ধরনের যে আছে, এইসব কারণে তো মাছের উৎপাদন বাড়ছে। গত বছর দেশে মোট উৎপাদিত 48 লাখ টন মাছের মধ্যে 32 লাখ টন চাষে, আর উন্মুক্ত জলাশয়ের মাছ 13 লাখ টন। বাকি মাছ আসে সামুদ্রিক উৎস থেকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার পানি নামলেও সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এখনও বিপাকে প্রায় 11 লাখ মানুষ। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগ। মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ি ও বড়লেখা সহ 5 উপজেলার পানি নামছে ধীর গতিতে। হাওড়াঞ্চলের বাড়িঘরে পানি থাকায় এখনও আশ্রয়কেন্দ্রে আছেন প্রায় 7,500 মানুষ। পাহাড়ি ঢল ও বৃষ্টি কমায় সিলেটের সব উপজেলা থেকেই নামতে শুরু করেছে পানি। তবে এখনও সিলেট নগরী ও 12টি উপজেলা মিলিয়ে প্রায় 7 লাখ মানুষ বন্যা কবলিত। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আছেন 12,000-এর বেশি। পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ সহায়তা, মেডিকেল ক্যাম্প সহ জরুরি সেবা অব্যাহত রেখেছে প্রশাসন। সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারা বাজার, শান্তিগঞ্জ ও ছাতকে অন্তত লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী। বন্যা পরিস্থিতির খবর নিয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেট নগরীর সবশেষ বন্যা পরিস্থিতির কি অবস্থা, আর পানি কমলেও দুর্গতরা বাড়ি ফিরতে পারছে না কেন? দেখুন, নগরীর যে বন্যা পরিস্থিতি সেটি সম্পর্কে যদি বলতে হয় তাহলে আসলে নগরীর মোটামুটি সব কয়টি এলাকা থেকেই কিন্তু পানি ইতিমধ্যে কমে গিয়েছে। তবে আমরা প্রশাসনের কাছ থেকে যে তথ্যটি পেয়েছি সেটি হলো এখনও বেশ কিছু সংখ্যক মানুষ তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে রয়েছেন, এবং যারা আশ্রয় কেন্দ্রে রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তাদের ঘরবাড়িতে যখন পানি উঠে তখন কিন্তু তাদের যে মূল্যবান জিনিসপত্র, আসবাবপত্র রয়েছে সেগুলো কিন্তু একদম তলিয়ে যায় এবং অনেক মূল্যবান জিনিসপত্র কিন্তু নষ্ট হয়ে যায়, এবং সেই কারণে তাদের ঘরবাড়িতে উঠতে একটু সময় লাগছে। এবং আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখতে পেয়েছি যে তারা কিন্তু তাদের যে জিনিসপত্রগুলো ভিজে গিয়েছিল সেগুলো তারা কিন্তু কাপড় চোপড় বিশেষ করে সেগুলো কিন্তু তারা শুকানোর চেষ্টা করছেন। পাশাপাশি যে আসবাবপত্রগুলো ভিজে গিয়েছিল সেগুলো তারা কিন্তু শুকানোর চেষ্টা করছেন, অনেক ক্ষেত্রে মেরামতেরও চেষ্টা করছেন। পাশাপাশি যদি উপজেলাগুলোর কথা বলি তাহলে সিলেটের যে 13টি উপজেলাগুলো রয়েছে সেই সবগুলো উপজেলা থেকেই মোটামুটি কিন্তু পানি নামতে শুরু করেছে। তবে পানি নামার হারটা কিন্তু একেবারেই কম,
এবং যার এই কারণ হিসাবে আসলে যারা বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন সিলেটের যে নদী হাওর কিংবা জলাশয় যেগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রেই ভরাট হয়ে গিয়েছে এবং এই ভরাট হওয়ার কারণেই কিন্তু আসলে আস্তে আস্তে পানি নামছে বলে তারা দাবি করছেন। পাশাপাশি যারা পানিবন্দী মানুষ এখনও রয়েছেন বিভিন্ন উপজেলাগুলোতে সেই সব এলাকায় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতি নিয়ে আমার কাছে সবশেষ। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন রানা মজুমদার। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।